কতগুলো প্রহর কেটে গেছে বোঝা গেল না। হাঁটুতে যন্ত্রণা শুরু হয়েছে, তারপরেও নির্ঝরের কোনো বিরতি নেই। তার ইবাদত সে করেই চলেছে। অন্যদিকে সানশাইন হসপিটালের ভেতর আনিকা বেগমও নামাজ পড়ে দিলেন ছেলের বইয়ের জন্য। রাবেয়া বেগমের চোখের পানি শুকাচ্ছে না। তিনি বিরতিহীনভাবেই কাঁদছেন। তাদের কত আদরের বাচ্চা। আতিফ চৌধুরী সবার জন্য জুস নিয়ে এসেছে। সবাইকে দিয়ে তৌফিক হাসানের পাশে বসে, নিন ভাই, আর কতক্ষণ কিছু না খেয়ে কাটাবেন? এভাবে তো মেয়েটা সুস্থ হবে না। তৌফিক হাসান মাথা তুলে তাকায়। আমার মেয়েটার ভেতরে এত বড় রোগ লুকিয়ে আছে, আমরা বুঝতেও পারলাম না। কেমন মা বাবা আমরা! নিজেদের দোষ দিয়ে লাভ নেই, সবই আল্লাহর পরীক্ষা। তিনি অবশ্যই ভালো কিছু করবেন। ভাই, আপনার বা ভাবির কারোর কি হার্টের রোগ ছিল এর আগে? হ্যাঁ, রাবেয়ার হার্টের সমস্যা, তবে ওকে সার্জারি করানো লাগেনি। ঔষধের ফলে ঠিক হয়ে গেছে। ডক্টরও তাই বললেন। ছায়া যদি আগে বলতো, তাহলে ঔষধ দ্বারাই সারানো সম্ভব হয়ে যেত। আমার মেয়েটা আমাদেরও কখনো বুঝতেই দেয়নি ভেতরে ভেতরে সে এত বড় রোগ লুকিয়ে বেঁচে আছে। নির্ঝরের হাতে ফুলের তোড়া। সে একটি বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে। তার সামনেই সুন্দর একটি সাদা ফ্রক পরিহিত মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা হঠাৎ করে ফিরে তাকায়। নির্ঝর হেসে ফেলে। বিবি যান। ডাকটা ছায়ার ভীষণ পছন্দ। ছায়া খিলখিল করে হেসে দেয়। এরপর নির্ঝরের দিকে এগিয়ে যায়। নির্ঝরও সেখানে দাঁড়িয়ে আছে। গম্ভীর মুখখানায় ফুটেছে হাসি। সেই হাসির সাক্ষী এই প্রথমবার হলো ছায়া। ছায়া ফুল বাগিচার ভেতর থেকে নির্ঝরের দিকে দৌড়ে যায়, কিন্তু ওকে স্পর্শ করার আগেই সবটা কুয়াশায় ঘিরে যায়। ছায়ার হাসিও সরে যায়। কোথায় আপনি, নির্ঝর? বেডে শুয়ে থাকা সেন্সলেস ছায়ার চোখ গড়িয়ে পানি পড়ে। নার্স সবসময় অবজারভেশনে রেখেছিল। নার্স দ্রুত দৌড়ে আসে। ছায়া রেসপন্স করছে, হাত নড়ছে তার। নার্স দ্রুত ডক্টরকে ডাকে। ডক্টর ইয়ান, পেশেন্ট। কিছুটা দৌড়ে আসার কারণেই মেয়েটা হাঁপাচ্ছে, কারণ পেশেন্টের কি হয়েছে? ম্যাডাম ছায়া রেসপন্স করছে। ডক্টর কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। সে দ্রুত অয়নকে কল করে। অয়ন মসজিদের বাহিরেই দাঁড়িয়ে ছিল। তার ভাইকে বিরতিহীনভাবে নামাজ আদায় করতে দেখছে দূর থেকেই। এমনটা হয়তো আপন ভাই হলেও করে না। অয়ন এবং নির্ঝর দুজন দুজনের পথ চলার সাথী। হ্যাঁ ডক্টর, বলুন। মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আসুন। ম্যাডাম ছায়া রেসপন্স করছে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। ধন্যবাদ ডক্টর, এক্ষুনি আসছি। অয়ন কলটা কেটে ভেতরে চলে যায়। নির্ঝর মোনাজাতে ছিল। অয়ন বলে ওঠে, ভাই, ভাবি রেসপন্স করছে, ডক্টর যেতে বলেছে। নির্ঝর শেষ বাক্যে আলহামদুলিল্লাহ বলে উঠে দাঁড়ায়। তার হাঁটুতে উরুতে ব্যথা হয়েছে। অয়ন ধরে বসে নির্ঝরকে। ভাই, আমি ঠিক আছি, তুই চল। ছায়া চোখ খুলে তাকায়। চারিদিকে প্রথম ঘোলাটে হলেও ধীরে ধীরে চোখের সামনে সবটা পরিষ্কার হয়। ছায়া মাথাটা ডান দিকে ফেরায়। নির্ঝর বসে আছে। ছায়া হেসে যায়। নির্ঝরের দিকে তাকিয়ে তার ক্লান্ত হাতটা বাড়িয়ে দিতে চায়। নির্ঝর ছায়ার হাতটা নিজের হাতের মাঝে ধরে নেয়। চুমু খায় হাতে। ছায়া কিছু বলার চেষ্টা করে। নির্ঝর এগিয়ে যায়, ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। কষ্ট হচ্ছে? পানি খেতে চাই। নির্ঝর দ্রুত পানি নিয়ে ছায়াকে খাইয়ে দেয়। ডক্টর চেক করে ছায়াকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কোনো রকম? ছায়া মাথা নাড়িয়ে না বলে। গুড, দ্রুত সুস্থ হয়ে যাবেন। মাননীয় দেশ প্রধান, ওনাকে কিছু হেলদি খাবার খাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জি, অবশ্যই। থ্যাংক ইউ ডক্টর। আমি ধন্যবাদ পাওয়ার 20% হকদার। যদিও সার্জারি আমি পরিচালনা করেছি, কিন্তু এই পেশেন্ট আপনার জন্য আপনার অশ্রুর বিনিময়ে আল্লাহ ফেরত দিয়েছে। কথাগুলো বলে ডক্টর চলে যায়। ভাই, আমি সবাইকে খবরটা দিয়ে আসি। অয়নও ওদেরকে একা রেখে চলে যায়। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকিয়ে আছে। কি ক্লান্তি ভর করেছে?
সুদর্শন মুখখানায়। ছায়া নিজের জায়গা থেকে সরে যায়। কি হয়েছে? ইশারা করে নির্ঝরকে তার পাশে শুতে বলে। কষ্ট হবে না? না, একটুও না। নির্ঝর বেডে উঠে ছায়ার পাশে শুয়ে পড়ে। ছায়া তার মাথাটা নির্ঝরের এক হাতের ওপর রেখেছে। নির্ঝরের শরীরের ঘ্রাণ তাকে শান্ত করছে, তাকে শান্তি দিচ্ছে অদ্ভুত এক। আমি এভাবে থাকতে চাই সারা জীবন। নির্ঝর হেসে ফেলে। এভাবেই রাখবো সারা জীবন। এত এলোমেলো কেন হয়েছেন? আপনাকে দেখে আমার কষ্ট লাগছে। আমি নিশ্চিত আপনি কিছু খাননি। সেসব কথা পরে হবে। না, আমাকে খাবার এনে দিন, আপনিও খাবেন। নির্ঝর অয়নকে কল করে স্যুপ আনতে বলে। ঠিক আছে ভাই। ডক্টর সবাইকে দেখা করার পারমিশন দিয়েছে। সবাইকে নিয়ে আসছি, আয়। রাবেয়া বেগম মেয়ের কপালে চুমু খায়। আমার সোনা মা। ছায়া হাসে। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাইকে দেখে ছায়ার ভীষণ ভালো লাগছে। মুসিবত, তোর কথায় কষ্ট হচ্ছে? কোথায় বলবি তো? খারাপ লাগছে? এমন কেন করছিস মা? আমাদের জানটা যাই যাই অবস্থা। ছায়া মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ভেবেছিল হয়তো এই মুখটা আর দেখা হবে না। আম্মু, বলো আম্মু, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। রাবেয়া বেগম হেসে ফেললেন, কান্নার মাঝেও হেসে ফেললেন। মেয়ের কপালে আবারও চুমু খায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। সবাই নিরিবিলি ছায়ার কপালে হাত বুলিয়ে দেয়। নার্স বলল, একজন বাদে পেশেন্টের রুম থেকে সবাই চলে যান। তাই যেন সবাই চলে যায়। নির্ঝর এক প্রকার জোর করেই সবাইকে পাঠিয়ে দিয়েছে। এরপর নিজের হাতে ছায়াকে স্যুপ খাইয়ে দেয়। আমার শক্তি লাগছে না, আমি খাইয়ে দিতাম। প্লিজ আপনিও খান। নির্ঝরও বইয়ের আদেশ মতো খেয়ে নেয়। এরপর ছায়া আবার সরে যায়। নির্ঝর গিয়ে ছায়াকে জড়িয়ে ধরে। আপনার বুকের ভেতর মাথা গুজে যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। প্লিজ। আমার উপর দিয়ে এই 2 দিন কি কি গেছে তুমি জানো না। এইসব কথা বলো না, আমি আর সহ্য করতে পারছি না। ছায়া মাথা তুলে তাকায়। নির্ঝরের চোখের কোণায় পানি চিকচিক হয়ে উঠেছে। ছায়া নির্ঝরের পুরো মুখে চুমু খেলো এই প্রথম। এটাই প্রথম যখন ছায়া নিজ থেকে নির্ঝরকে চুমু খেলো। নির্ঝর তাকিয়ে আছে ছায়ার দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে। আমার আপনি, কথাটা বলে চোখটা বন্ধ করে নেয় ছায়া। নির্ঝর মৃদু হাসে। হ্যাঁ, তোমার আমি, শুধু তোমার। ছায়ার জীবন নিয়ে ফেরার খবরটা যেন পুরো দেশের মানুষের কাছে একরাশ শান্তির কারণ হলো। সবাই যেন দোয়া করছিল ওর আলাদা না হয় যেন ওরা। সবার প্রতিটা মন্তব্য, প্রতিটা কথা, প্রতিটা দাগ আল্লাহ শুনেছে। সবার দোয়ায় ছায়া ফিরে এসেছে। আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছে। অনু ভার্সিটি থেকে ফেরার পথে ফোনে এইসব নিউজই দেখছিল। তার মনটা ভালো হয়ে গেল। সে মৃদু হাসল। সত্যি, ভালোবাসা মানুষকে দিয়ে সব কিছুই করাতে পারে। দেশ প্রধান সত্যি অমায়িক একজন মানুষ। ওনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। অনু কথাটা শুনে অত অত উপর উত্তরও দিল। হ আপা, আজ কয়দিন ধইরা দেশের এই খবর। সত্যি আমিও দেখা অবাক। রাষ্ট্রপতির মতো অত বড় একজন মানুষ নিজের বইয়ের জন্য কত কিছুই করলো। আল্লাহ ভালোবাসা থাকলে এই সব সম্ভব। ওনার পেছনে মাইয়া মানুষের অভাব আছে? উনি কইলে তো কত মাইয়া হাজির হয়। আর পরেও একটা মাইয়ার লাইগা লোকটা যে পাগলামি করছে। ভালোবাসা এখনো বাচ্চা আছে। ওনার ওপরে আমার যে সম্মানটুকু ছিল তা আরো বাড়লো। অনু হাসে। সত্যি বলেছেন চাচা। মেয়েটি সত্যি ওনার মতো স্বামী কামনা করে প্রতিটা মেয়েই। পুরো 2টা দিন নির্ঘুম কেটেছে নির্ঝরের। দুটো চোখের পাতা সে 1 সেকেন্ডের জন্যেও বন্ধ করতে দেয়নি। ছায়ার জ্ঞান আসার পর সবাই দেখা করে চলে গিয়েছে। অয়ন থাকতে চাইছিল, কিন্তু নির্ঝর ফোর্স করলো। ওই ছেলেটাও 2 দিন ঘুমায় না, বাড়িতে গিয়ে রেস্ট করুক।
ছায়া যে নিজের পাশে নির্ঝরকে শুয়েছে, লোকটা সময়ের ব্যবধানে সেভাবেই ঘুমিয়ে গিয়েছে। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। লোকটা ঠিক কতটা ক্লান্ত সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছে। ছায়া নিজের ডান হাতটা নির্ঝরের মাথায় রাখে, ঘন চুলের মাঝে হাত বুলিয়ে দেয়। গরম পড়েছে বেশ। রুমের এসিটা চলছে ঠিকঠাক, কিন্তু নির্ঝরের চুলের মধ্যে হাত বুলিয়ে বুঝতে পারে সে ঘেমে যাচ্ছে। ছায়া একটু কষ্ট করে পাশ থেকে রিমোটটা নিয়ে পাওয়ারটা একটু কমিয়ে দেয়। মানুষটার কষ্ট হলে যে তারও কষ্ট লাগে। রাত গভীর। মধ্যরাতেই হঠাৎ ঘুম ভেঙে যায় ছায়ার। গলা শুকিয়ে এসেছে। পাশে নির্ঝর ঘুমিয়ে আছে। মায়া হলো, ডাকতে মন চাইল না। ছায়া পাশে থাকা পানিটা নিজে নিজেই নিতে চাইল, কিন্তু হচ্ছে না। হাতের নাগালে পাচ্ছে না। ছায়ার নড়াচড়ায় মৃদু শব্দ তৈরি হয়। নির্ঝর দ্রুত উঠে পড়ে। কি হয়েছে? কিছু লাগবে? ছায়া দীর্ঘশ্বাস ফেলে। শেষ চায়নি নির্ঝরকে জাগাতে। আপনি উঠে গেলেন? কিছু লাগবে? পানি লাগতো। নির্ঝর উঠে পানি নিয়ে ছায়াকে খাইয়ে দেয়। ডাকুনি কেন? আপনার ক্লান্ত শরীরটাকে জাগাতে মন চায়নি। আমি এখনো তোমার জন্যই আছি। এসব কেন ভাবো? ছায়া মৃদু হাসে। নির্ঝরের হাতের উপরে মাথা রাখে। মাননীয় দেশপ্রধান, আপনি আমার সবটা জুড়ে বিস্তার করছেন। নির্ঝর ছায়ার কথাটা শুনে ওর কপালে চুমু খায়। আমার জন্য তোমার সমস্ত ঘৃণা যে শেষ হয়েছে, এটাই আমার কাছে অনেক। ছায়ার চোখ ছলছল হয়ে ওঠে। সরি, আপনাকে না জেনে অনেক কষ্ট দিয়েছি। ঘুমাও বেবিজান, রাত গভীর। সকাল 10টা। ছায়া তার চুলগুলো একটু আঁচড়ে দিতে বলে নির্ঝরকে। নির্ঝর ছায়ার চুলগুলো আঁচড়ে বেঁধে দেয়। বউকে এত ভালোবাসতে হয় বুঝি? নির্ঝর হেসে উত্তর দেয়, আমি তোমাকে কতটা ভালোবাসি জানি না, তবে ভালোবাসার পরিণাম মাপের কোনো যন্ত্র থাকলে অবশ্যই সেটা আমার ভালোবাসা পরিমাপ করতে পারতো না। তোমার সঙ্গে বাঁচতে চাই, বুড়ো বয়সে একসঙ্গে হাঁটতে চাই, এবং আমার কবরটা আমি তোমার পাশেই চাই। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। লোকটা তাকে কতটা ভালোবাসে। এমন সময় রুমের দরজায় নার্স নক করে। আসবো? এসো। নার্স এসে ছায়ার ঔষধ এবং কিছু কাজ সেরে যায়। আনিকা বেগম এসেছেন খাবার নিয়ে। অয়ন আর আতিফ চৌধুরী গেছে অফিসে। আনিকা বেগম নির্ঝরের জন্য কাপড় নিয়ে এসেছে। কি রে মা, এখন কেমন আছিস? ভালো। চুল কে বেঁধে দিয়েছে? উনি। আনিকা বেগম হাসলেন। সুন্দর দেখাচ্ছে। ছায়া বেশ লজ্জা পেল। নির্ঝর গোসল করে নেয়। তোমার পোশাক নিয়ে এসেছি। অয়ন বলছিল যদি পারো তাহলে একটু তোমার বাসভবনে যাও। আমি 2 রকমের পোশাক নিয়ে এসেছি। ঠিক আছে আম্মু। তুমি আসো? হ্যাঁ, আমি আসি। তুমি যদি বাসভবনে যাও তাহলে আমি ছায়ার সঙ্গেই থাকবো। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। এটা হসপিটালের সর্বোচ্চ খরচের ভিআইপি কেবিন। হসপিটালটা এই দেশের সব থেকে পুরাতন হসপিটাল। এই ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল নির্ঝরের পরদাদা তার দাদার হাত ধরে। এরপর আস্তে আস্তে প্রজন্ম থেকে প্রজন্ম নির্ঝরের পরদাদা তার দাদা, যিনি এখানে স্বাধীন করেছেন, তিনি এইখানে বৈদ্যশালা তৈরি করেছিল তার প্রিয়তমার জন্য, যে অসুস্থতার কারণে মারা যায়। তখন কোনো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা তেমন ছিল না। সবে মাত্র দেশ স্বাধীন হলো। যে জালেমরা দেশ শাসন করত তারা কখনো সাধারণ মানুষের কথা ভাবেনি। তখন থেকে এই হসপিটাল চৌধুরী পরিবারের দেখাশোনায় বেড়ে উঠেছে। আজ সেটা দেশের 1 নাম্বার হসপিটাল। তাই এখানে থাকাটা যেমন অসুবিধা নয় নির্ঝরের জন্য, তার উপরে কথা হচ্ছে তার বইয়ের জন্য, যে মাটিতেও ঘুমাতে পারবে। আনিকা বেগম ছায়ার পাশে বসেন। নির্ঝর শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। প্রেসিডেন্টের রাষ্ট্রদুর্গ, যেখানে আগে থেকেই অয়ন এবং আতিফ চৌধুরী উপস্থিত আছেন। নির্ঝর কেবিনে প্রবেশ করে দেখে তার বাবা এবং অয়ন দুজনেই চিন্তিত। কি হয়েছে? তোমাদের এমন চিন্তিত দেখাচ্ছে কেন?
নির্ঝরের কণ্ঠে শোনায়। অয়ন উঠে দাঁড়ায়। ভাই, তুমি এসেছো? হ্যাঁ, কি হয়েছে আমাকে খুলে বলো। অয়ন দীর্ঘশ্বাস ফেলেন। আদনান দেশ ছেড়ে পালিয়েছে। সম্ভব নয়। আমি ওর দেশ থেকে যাওয়ার পথ বন্ধ করছিলাম। আমার আদেশ ছিল এটা। চৌধুরী পরিবারের কেউ সাহায্য করেছে। যখন তুমি ব্যস্ত ছিলে ভাবিকে নিয়ে। বাবা, এসব কি বলছো? ঠিক বলছে। চিন্তিত আমি। এবার কি হবে? নির্ঝরের এই মুহূর্তে প্রচন্ড রাগ হচ্ছে। আর সেই পরিবারের বিশ্বাসঘাতকতাটাকে। অয়ন আতিফ চৌধুরীর দিকে তাকায়। আমি জানি না, তবে ঘরের ভেতরের কেউ সাহায্য করেছে তাই জানে। না হলে ওর বিরুদ্ধে ক্রিমিনালি ওয়ারেন্ট বের করতে করতে ও হাওয়া হয়ে গেল কিভাবে? বাবা, এটা একটা অসম্ভব বাজে অনুভূতি যা এখন আমার হচ্ছে। বিমানবন্দরের সব কয়টাকে ফায়ার করো। কিন্তু ভাই, আমি যা বলেছি তাই। আমার কথা না শুনে কিসের জন্য একটা ক্রিমিনালকে দেশের বাইরে পাঠানো হলো? নির্ঝর রাগে ফুঁসছে। এতগুলো প্রেশার একটা মানুষ কিভাবে নিতে পারে? ভাই, চিন্তা করো না, রাস্তা বের হবে। আমাদের সমস্ত প্রমাণ এক জায়গায় করতে হবে। এরপর ওকে দেশে আনার জন্য আপিল করব। তুই স্বর্গতল বন্দরে যা ভাই, কিছুদিন থেকে আয়। ওখানে সর্বোচ্চ প্রমাণ পাওয়া যাবে। ঠিক আছে বাবা। আজ থেকে অনলাইনের সমস্ত রকম জুয়া প্রমোশন বন্ধ। যে অনলাইন প্ল্যাটফর্মে যে সেলিব্রিটি এইসব প্রমোট করবে তাকেই জেল দিবে। এসব করেই দেশটা রসাতলে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। কাজ সেরে হসপিটালে ফেরার সময় নির্ঝর দেখে একটা বাচ্চা গোলাপ ফুলের গাজরা নিয়ে দাঁড়িয়ে আছে। নির্ঝর বাচ্চাটাকে ডেকে গাজরাগুলো কিনে নেয়। এরপর আবার হসপিটালের দিকে চলে যায়। হসপিটালে পৌঁছে দেখে ছায়া আর তার মা বসে গল্প করছে। এই দৃশ্য দেখার জন্য নির্ঝরের চোখ দুটো ব্যাকুল হয়েছিল। নির্ঝরের জীবনের সব থেকে কাছের দুইজন নারী। তার দাদি তো সবসময় ছায়াকে ভালোবেসেছে, কিন্তু তার মা হয়তো মেনে নিতে পারছিল না। আনিকা বেগম পেছনে ফিরে নির্ঝরকে দেখে উঠে দাঁড়ায়। আরে, তুই এসেছিস বাবা? বাড়িতে যেতে পারতি। না আম্মু, তুমি চলে যাও। না, আর একটু থাকি। নির্ঝর হেসে প্যাকেট থেকে দুটো গাজরা বের করে একটা মায়ের হাতে আর একটা ছায়ার হাতে পরিয়ে দেয়। তোমাদের দুজনকে সুন্দর লাগছে। কোথায় পেলি? খুব সুন্দর তাজা। রাস্তায় একটা বাচ্চা বিক্রি করছিল। আনিকা বেগম সেখানে কিছুক্ষণ থেকে চলে যায়। নির্ঝর ক্যাজুয়াল পোশাক পরে নেয়। ছায়াকে দুপুরের খাবার খাইয়ে দেয়, ঔষধ দিয়ে দেয়। এভাবেই নির্ঝরের যত্নে 7-8 দিন কেটে যায়। রোজ ছায়াকে গোসল করিয়ে দেওয়া, ছায়ার চুল বেঁধে দেওয়া, ছায়াকে যত্ন করা, প্রতিটা কাজ নির্ঝরের একান্ত আপন হয়ে গিয়েছিল। ছায়ার হৃদয় এখন নির্ঝরের নামেই স্পন্দিত হয়। লোকটাকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। রাবেয়া বেগম এসে নির্ঝরকে বাড়িতে যেতে বলেন, কিন্তু সে যায়নি। একটা সেকেন্ডও ছায়াকে একা ছাড়েনি। ছায়া ভাবে, এত ভালোবাসা তার কপালে লেখা ছিল। হসপিটাল থেকেই জরুরি মিটিং করছে নির্ঝর, তবু ছায়াকে একা ছাড়েনি। আজকে ছায়ার হসপিটাল থেকে ছুটি। ছায়াকে ফ্রেশ করিয়ে হসপিটালের কাপড় রেখে ছায়ার কাপড় পরিয়ে দিয়েছে নির্ঝর। এরপর ছায়ার চুল বাঁধছে নির্ঝর নিজের হাতে। ছায়া এখন বেশ সুস্থ, তবুও নির্ঝর তার চুল বেঁধে দিয়েছে। ছায়া চোখ বন্ধ করে অনুভব করছে। চুল বাঁধা হলে নির্ঝর সেগুলো ব্যাগে রেখে ছায়ার সামনে আসে। ছায়ার হাতে যে চুড়ি দুটো ছিল সেই দুটো পরিয়ে দেয়। পারফেক্ট। চুড়ি না পরলে বউ বউ লাগে না। ছায়া হাসে। কথা দিচ্ছি, কখনো এই চুড়ি খুলবো না। সত্যি? হুম। নির্ঝর উঠে দাঁড়ায়, কিন্তু পেছন থেকে ছায়া নির্ঝরের হাতটা ধরে বসে। নির্ঝর ফিরে তাকায়। শুনুন। নির্ঝর আবারও হাঁটু গেড়ে বসে। বলো। ছায়া একটা নিঃশ্বাস নেয়। এরপর নিচু হয়ে নির্ঝরের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। নির্ঝর কিছুক্ষণ নীরব হয়েছিল, বুঝতে পারেনি হলোটা কি। কিন্তু পরবর্তীতে সে ছায়াকে জড়িয়ে ধরে।
কিছুক্ষণ পর ছায়া লজ্জা পাচ্ছে এখন। নির্ঝরের বুকের ভেতর থেকে মাথা ওঠাতে নারাজ। আমাকে দেখতে দাও তোমার মুখটা। উহুম, এত লজ্জা কিভাবে পাও? চলুন বাসায় যাই। নির্ঝর হাসে। চলো। চৌধুরী ভিলা। ছায়াকে নিয়ে নির্ঝর বাড়িতে প্রবেশ করেছে। জাওহিদা চৌধুরী সকাল থেকে সার্ভেন্টদেরকে ওপর থেকে চড়ে আসে। আমার নাতি বউ অসুস্থ, যদি কোথাও কোনো ধুলোবালি আমি দেখি। সবার খবর আছে কিন্তু সবাই ওনার ভয়ে নিজেদের কাজ ঠিকঠাক করে যাচ্ছে। আনিকা বেগম শাশুড়ির পাশে এসে দাঁড়ায়। ও মা, আর কত বকবেন বেচারাদের। এবার চলুন, আমার নির্ঝর আপনার হাতের যে মাংস ভুনাটা পছন্দ করে ওটা বানাতে আমাকে সাহায্য করুন। আচ্ছা চলো। আর এই, তোমরা কাজ ঠিকঠাক ভাবে করো। জাওহিদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। দাদু ভাই এই দিনগুলোতে ভালো করে না খেয়েছে আর না নিজের খেয়াল রেখেছে। দেখেছো তুমি, দাড়িগুলো কত বড় হয়ে গেছে ছেলেটার। আমার ছেলেটা ছায়াকে বড্ড ভালোবাসে। আমি শুধু ভাবি সেই দিন যদি ছায়ার কিছু হয়ে যেত। আল্লাহ, কি ভয়ঙ্কর আমার ছেলেটা। কি হতো মা। আল্লাহ, আলাই বলো না, আর ভেবো না। মায়ের মন শত্রুর চেয়েও খারাপ। এসব ভেবো না। চলো রান্না বসাই। 12টা নাগাদ সময়ে নির্ঝর ছায়াকে নিয়ে বাড়িতে ফেরে। আতিফ চৌধুরী ছিল ছায়া আর নির্ঝরের সঙ্গে। আতিফ চৌধুরী ছায়ার হাতটা ধরে নামায়। আয় মা, আমার সাথে আয়। নির্ঝরের একটা ফোন এসেছে, তাই সে একটু পাশে গিয়েছে। ছায়ার অবুঝ মনটা এখন যেন এক সেকেন্ডের জন্যেও নির্ঝরকে হারাতে চায় না। ছায়াকে এই দিকে দাও, আমার দিকে তাকাতে দাও। দেখে আতিফ চৌধুরী হাসলেন। চলে আসবে মেয়ে, মাটির দিকে তাকা, না হলে পড়ে যাবি তো। ছায়া চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে হেসে ফেলে। সরি বাবা। আতিফ চৌধুরী ছেলে বউকে নিয়ে সোফায় বসায়। আনিকা বেগম বেরিয়ে আসে। কেমন আছিস মা? ভালো আছি মা। তৌফিক ভাই আর রাবেয়া আপু আসবে না? আমার সাথে কথা হয়নি মা। ও, তুমি রুমে যাবি? না মা, কতদিন হসপিটালের সাদা দেওয়াল দেখতে দেখতে এখন আমার চোখ দুটো কষ্টেও হয়ে গেছে। ছায়া নাটকীয়তার সাথে কথাগুলো বলছে। উপস্থিত সবাই হেসে দেয়। নির্ঝরও সামনে দাঁড়িয়ে ছায়ার কথাগুলো শুনছিল। মেয়েটার বাচ্চা মেয়ে দেখার জন্য কোনো কালই নেই। সে সারাটা জীবন দাঁড়িয়ে থাকতে পারে এই মেয়েটার এই হাসি মুখটা দেখার জন্য। কেমন বউ পাগল পুরুষ সে, ভাবলেও মাঝে মধ্যে হাসি পায়। লিভিং রুমে বসে সবার সাথে কথা বলে ছায়া। রোজ সিঁড়ি বেয়ে নেমে আসে। এতক্ষণে সে জানতে পেরেছে ছায়া এসেছে, তবে ইচ্ছে করেই সে বের হয়নি। রোজ এসে ছায়ার মুখোমুখি বসে। দ্রুত সুস্থ হয়ে গেছো ছায়া, নতুন জীবনের জন্য শুভ কামনা। ছায়া মিষ্টি করে হাসি দেয়। ভাবি বলো রোজ, তোমার বড় ভাইয়ের বউ না আমি? ছায়ার কথা শুনে রোজের চোখ বড় বড় হয়ে গেছে। সে তাকিয়ে আছে ছায়ার দিকে। ছায়া আনিকা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি কি ভুল কিছু বললাম? না, ভুল কেন বলবে, ঠিক বলেছ। রোজ বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে। বলো না রোজ, ভাবি ডাকো। তোমার মুখে ভাবি ডাকটা ভালো লাগে। কি মিষ্টি কণ্ঠ তোমার। না পারলে নির্ঝর ভাইয়ের বউ বলে ডাকতেও তো পারো, তাই না? রোজ উঠে দাঁড়ায়, মনে মনে বলে, এত কিছু হয়ে গেল, মরলো না মেয়েটা। এরপর জোরপূর্বক হাসি টানে ঠোঁটে। হ্যাঁ ভাবি, হসপিটাল থেকে ফিরেছেন, রেস্ট করুন, আমি এখন আসি। রোজ চলে যায়। নির্ঝর এবার ছায়ার কাছে চলে আসে। চলো ওপরে চলো, এবার অনেক সময় বসে আছো। নির্ঝর তার বউকে পাজা কোলে তুলে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। ছায়াকে বিছানায় বসিয়ে ছায়ার পায়ের জুতাগুলো খুলে দেয়। তোমার পা দুটো লাল কেন হয়ে আছে? কষ্ট হচ্ছে? না না, অনেকক্ষণ জুতা পরা তো, এই জন্য হয়তো। নির্ঝর মেঝেতে বসে আছে। ছায়ার পা দুটো কোলে তুলে নেয়। আরে কি করছেন? এভাবে পায়ে হাত দিতে নেই।
সেটা আমি বুঝবো, তুমি চুপ করে থাকো। নির্ঝর ধীরে ধীরে ছায়ার পায়ের ম্যাসেজ করতে থাকে। এতে করে ছায়ার পায়ের লাল আভাটা চলে যায়। এরপর আলতো করে ছায়ার পা দুটোকে খাটে রাখে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে এরপর ওয়াশরুমে চলে আসে। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে রয়। এত কেন ভালোবাসে লোকটা তাকে। সার্গতলে অয়ন হোটেল রুমে ফিরেছে মাত্র। টায়ার্ড সে, সারাদিন ব্যস্ত ছিল, এখন একটু ফ্রি হয়েছে। এই কয়দিনে বন্দর থেকে আদনানের বাবা প্রায় সবগুলো জাহাজ জব্দ করেছে, কিন্তু হয়রানির বিষয় হলো তাতে কোনো ভুল পায়নি অয়ন। ভীষণ হতাশ সে। নির্ঝর আজ বাসায় আসতে বলেছে তাকে। একটু পর চেক আউট দিয়ে অয়ন রাজধানীর উদ্দেশ্যে রওনা হবে। তার আগে একটু রেস্ট করতে চাই। এই দিনগুলোতে অয়ন বেশ অনেকবার অনুকে দেখেছে। অনুকে দেখলে কেন জানি অয়নের অ্যালার্জি বুস্ট হয়। অয়ন বিছানায় গা এলিয়ে দিলে ওর ফোনে টুন টুন করে কিছু মেসেজ পপ আপ হয়। প্রথমে ইগনোর করতে চাইলেও পরে কি মনে করে যেন মেসেজগুলো ওপেন করে। অনুর ছবি, একটা ছেলের সঙ্গে হাত ধরে হাঁটছে। মেয়েটা কি খুশি। অয়নের কপালের রাগে ভাঁজ পড়ে। এরপর অয়নের লোকের ফোন আসলো। হ্যালো স্যার, ম্যাম বোধহয় তার বাবার সঙ্গে আহ, বিয়ের কথা বলবে। এই ছেলেটা আজই বিদেশ থেকে দেশে এসেছে। আর এই কথাটা আমাকে কেন বলছো? আমারও মাত্র জেনেছি স্যার। অয়ন তৎক্ষণাৎই কোট নিয়ে বেরিয়ে যায়। অনু ফারহান নামক ছেলেটার হাত ধরে হাঁটছে রাস্তা দিয়ে। ফারহান হাঁটতে হাঁটতেই বলে, তোমাকে ধন্যবাদ, আমার জন্য অপেক্ষা করেছো এত বছর। তুমি আমার হৃদস্পন্দন, অপেক্ষা করাবো না। তুমি খুব ভালোবাসো আমাকে? হ্যাঁ। অনু হাসে। আমার সঙ্গে বিদেশে যেতে হবে কিন্তু অনু। যাবো তো। তাহলে তোমার বাবাকে বলে দ্রুত বিয়ের প্রস্তুতি নাও। হ্যাঁ, সমস্যা নেই। তুমি দ্রুত বললে বাবা দ্রুতই করবে। আমার বিশ্বাস তোমাকে অপছন্দ হবে না বাবার। ফারহান অনুকে জড়িয়ে ধরে। অনুর কেমন যেন অস্বস্তি হচ্ছে, তবুও সে কিছুই বলতে পারে না। ফারহানের ঠোঁটে বাঁকা হাসি। বোকা মেয়ে, আমার সঙ্গে যাওয়ার পর তোমার সাথে কি হবে তুমি তো তা জানো না। অনু কিছুক্ষণ হলে ফারহানকে ছাড়িয়ে নেয়। ফারহান এমনভাবে তাকালো যেন সে দুঃখ পেয়েছে। সরি ফারহান, কিন্তু আমার মনে হয় এত কাছে আসা উচিত নয়। বিয়ের পরেই। ফারহান হাসে। আমি বুঝি অনু, চলো তুমি। অনুদের বাড়িতে অনুর বাবার সামনে বসে আছে অয়ন। স্যার, আপনি হঠাৎ আমার বাড়িতে? আমাকে স্যার বলবেন না, আপনি আমার থেকে বয়সে বড়। অনুর বাবা কিছুই বুঝতে পারছে না। হচ্ছেটা কি? আমার দ্বারা কোনো ভুল হয়েছে কি? না, আপনার দ্বারা নয়, ভুলটা আপনার মেয়ে করেছে। আমার মেয়ে? কি ভুল করেছে বাবা? অয়ন নিজের ফোনটা বের করে অনুর বাবার হাতে কিছু ছবি বের করে দেয়। স্পষ্ট দেখা যাচ্ছে অনুর সাথে অয়নের সম্পর্ক ছিল, তবে ছবিগুলো যে এডিট বলার কোনো সুযোগও নেই। আমার মেয়ে আমার সাথে সব শেয়ার করে। আপনার সঙ্গে রিলেশনের কথাটা কখনো বলেনি। আঙ্কেল, আপনার মেয়ে আমার সঙ্গে রিলেশনে থাকাকালীন অন্য পুরুষে আসক্ত হয়েছে, এবং আপনি জানলে অবাক হবেন যে একজন সে মেয়ে ব্যবসায়ী। ওকে আমি ধরে জেলে পড়ব। অনু আমাকে ঠকাচ্ছে, সব থেকে বড় কথা নিজে ঠকছে। আপনি দেখুন ছেলেটার রেকর্ড, এগুলো সত্যি ইনফরমেশন। অনুর বাবার কপালের রাগের ভাঁজ পড়ে। এর মানে এর মানে হলো ছেলেটা আমার অনুকে ফাঁসিয়ে অন্য দেশে বিক্রি করিয়ে দেবে। অনু এই ছেলের জন্য তোমার মতো ছেলেকে ঠকিয়েছে। অয়ন খুবই দুঃখ পাওয়ার অভিনয় করে বলে, জি আঙ্কেল। অনুর বাবা জাহিদ আলী অয়নকে জড়িয়ে ধরে। তুমি কষ্ট পেও না বাবা, আজ আসতে দাও বাড়িতে। এর মাঝেই দরজায় কলিং বেলের শব্দ। জাহিদ আলী দরজা খুলে দিয়ে অনুর সঙ্গে ছেলেটাকে দেখে ক্রোধে ফেটে পড়লেন। কোনো কিছু না বলেই মেয়ের গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। এই শিক্ষা দিয়েছি আমি তোকে?
অনু অবাক হয়ে যায়। অয়ন তাকিয়ে আছে, তার দৃষ্টি গভীর। শ্বশুর আব্বু মনের মতো কাজটা করলেন, না হলে আমিই দুটো মারতাম। অয়ন মনে মনে কথাগুলো বললেন। তার এই মুহূর্তে যে কি রাগ হচ্ছে তা অনুভব করা যাবে না। বাবা মারছো কেন? কি করেছি আমি? বেয়াদব মেয়ে, কি করেছিস ছেলেটাকে? ফারহান এগিয়ে আসে। আঙ্কেল, আমি ফারহান, আমি ভ্যানিসে থাকি। চুপ করো মেয়ে বা ছেলে। ফারহানের চোখ বড় বড় হয়ে যায়।